সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য, অর্থাৎ যে দর্পণে আমরা নিজেদের মুখ দেখি সেই দর্পণে প্রতিবিম্ব কিভাবে গঠিত হয় এবং সেই দর্পণে যে প্রতিবিম্বটা গঠিত হয় সেই প্রতিবিম্ব গঠিত হলে সেই প্রতিবিম্বের কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা আজকে পড়ব। প্রথম কথা, আগে আমরা দেখে নেব যে সমতল দর্পণে কিভাবে প্রতিবিম্ব তৈরি হয়। তা সমতল দর্পণের প্রতিবিম্ব তৈরি হতে গেলে কি হয়, আমি মনে করছি এটা একটা সমতল দর্পণ। তাহলে এক্ষেত্রে আগে সমতল দর্পণের প্রতিফলন হলে আলোকরশ্মি কেমনভাবে যায় এটা আমাদের জানা দরকার। আমি মনে করছি এখান থেকে একটা আলোকরশ্মি এসে এই সমতল দর্পণের উপর এসে পড়ল। এবার এই আলোকরশ্মিটা যখন সমতল দর্পণ থেকে বেরিয়ে যাবে তখন কিভাবে যাবে, কিভাবে যাওয়ার জন্য এখানে আমাকে প্রথমে কি করতে হবে, একটি লম্ব টানতে হবে, অর্থাৎ এই বিন্দুতে একটি লম্ব। সেই লম্বটি কীরকম হবে না, দেখো এখানে লম্বটি করতে গেলে আমি মনে করছি যে এটা আমার একটা লম্বই করা আছে, এই নীল কলমটির উপর লাল কলমটি লম্ব, অর্থাৎ এক্ষেত্রে এই নীল কলমটিকে আমি প্রতিফলকের উপর বসালাম এই বিন্দুতে। তাহলে দেখো এই যে লাল কলমটি এটাই লম্ব, এইভাবে লম্বটি হবে। তাহলে আমি লম্বটি টানলাম, তাহলে লম্বটা হচ্ছে এইরকম, এখান থেকে লম্বটি দিলাম, এটা হচ্ছে লম্ব। ওকে, তাহলে এই লম্ব বা অভিলম্ব তার সঙ্গে আপতিত রশ্মির যে কোণ এটাকে বলা হয় আপতন কোণ। আবার এই অভিলম্বের সঙ্গে প্রতিফলিত রশ্মির যে কোণ সেটাকে বলা হয় প্রতিফলন কোণ। এই দিকের কোণটা যত বড় হবে এটাও তত বড় হবে, কেননা আমরা জানি আপতন কোণ আর প্রতিফলন কোণ হচ্ছে পরস্পর সমান। তাহলে সেক্ষেত্রে আলোকরশ্মিটা কোন দিক দিয়ে যাবে দেখো, তাহলে এই ক্ষেত্রে আলোকরশ্মিটা এই পথ দিয়ে কিন্তু বেরিয়ে যাবে, এই পথ দিয়ে বেরিয়ে যাবে, হয়েছে। এইবার আমি মনে করছি যে এই কোণটা হয়তো ছিল 60 ডিগ্রি, 60 ডিগ্রি কোণ ছিল। তাহলে কোণটা কত ডিগ্রি ছিল, 60 ডিগ্রি, অর্থাৎ প্রতিফলন কোণটাও কত ডিগ্রি, 60 ডিগ্রি। এইবার এই কোণের মানটা একটু কমিয়ে দিলাম, তাহলে কোণের মানটা কমালে সেক্ষেত্রে কি হবে, কোণের মানটা কমালে দেখো এই যে আলোকরশ্মি সেই আলোকরশ্মিটা আমি মনে করছি এবার এই পথ দিয়ে আসছে, আলোকরশ্মিটা এই পথ দিয়ে এখানে ঢুকছে, ঢুকলো। এবার এই পথ দিয়ে যদি আলোকরশ্মি ঢুকে সে কোন পথ দিয়ে বেরিয়ে যাবে না, সেক্ষেত্রে একই রকম এইখানে আপতন কোণ, এটা হবে প্রতিফলন কোণ, অর্থাৎ আলোকরশ্মিটা এবার এই পথ দিয়ে বেরিয়ে যাবে। তাহলে আপতন কোণের মান 60 ডিগ্রি থেকে কমে গেল 30 ডিগ্রি হলো, কোণটার হলো এখন কত ডিগ্রি, 30 ডিগ্রি। আপতন কোণ আর প্রতিফলন কোণও কত ডিগ্রি, 30 ডিগ্রি। এবার এই কোণের মানটা যদি আরেকটু কমানো হয়, তাহলে কোণের মানটা আরেকটু কমালে সেক্ষেত্রে কি হবে, কোণের মানটাকে আমি আরেকটু কমিয়ে দেখাচ্ছি। কোণের মানটা যদি আরেকটু কমে তাহলে এই ক্ষেত্রে দেখো আলোকরশ্মিটা এই পথ দিয়ে আসবে, তাহলে এখানে আপতন কোণ এইটা, প্রতিফলন কোণ এইটুকু হবে, প্রতিফলিত রশ্মি এই পথ দিয়ে বেরিয়ে যাবে। এক্ষেত্রে আপতন কোণের মান আরও কমে গেল, যার ফলে আমাদের এই যে প্রতিফলন কোণ এই প্রতিফলন কোণের মানটাও কি হলো, অনেকটা কমে গেল। এটা আপতন কোণ, এটা হচ্ছে প্রতিফলন কোণ, অনেকটাই কমে গেল। এইভাবে যদি আলোকরশ্মিটা যখন এই রকম লম্বভাবে এসে পড়বে এই পথে, এই অবিলম্ব বরাবর যদি আলোকরশ্মিটা এসে পড়ে সেই আলোকরশ্মি এখান থেকে প্রতিফলিত হয়ে অবিলম্ব বরাবরই উপরে উঠে যাবে। তাহলে যদি কোনো আলোকরশ্মি এই অভিলম্ব বরাবর আসে, অর্থাৎ এই যে অভিলম্ব এই বরাবরে যদি আলোকরশ্মি আসে তাহলে সেক্ষেত্রে দেখো সেই আলোকরশ্মি অভিলম্বের সঙ্গে কোনো কোণ উৎপন্ন করে না, অর্থাৎ কোণটা কত ডিগ্রি, 0 ডিগ্রি। এই যে প্রথমে ছিল 60 ডিগ্রি, তারপরে 30 ডিগ্রি, তারপরে কোণটা আরেকটু কমে গেল। এরপর আবার যদি এইরকম করা হয় তাহলে কি হবে, এই আলোকরশ্মিটা যদি আরেকটু সামনে নিয়ে যাওয়া হয় কোণের মানটা আরেকটু কমে যাবে। এইভাবে কমতে কমতে এক সময় কি হবে, আলোকরশ্মিটা একদম অবিলম্ব বরাবর এই পথে নামবে। তাহলে সেক্ষেত্রে আপতন কোণের মান হবে 0 ডিগ্রি এবং প্রতিফলন কোণের মান হবে 0 ডিগ্রি, অর্থাৎ যে রশ্মিটা এইভাবে দর্পণের উপর লম্বভাবে এসে পড়বে সেই আলোকরশ্মিটা দর্পণ থেকে লম্বভাবেই বেরিয়ে যাবে। তাহলে এইভাবে আসবে, আবার এইভাবেই আলোকরশ্মিটা দর্পণ থেকে বেরিয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কি হলো না, যে আলোকরশ্মি লম্বভাবে আসবে সেই আলোকরশ্মি লম্বভাবেই বেরিয়ে যাবে। এবার আমি এটা করলাম তার একটাই কারণ, আমি এখানে দেখাবো যে কিভাবে আলোকরশ্মিটা এখানে প্রতিবিম্বটা তৈরি করেছে। আমি মনে করছি যে আমার এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার যে আলোকরশ্মি আমি মনে করছি একটা আলোকরশ্মি একদম সোজা সোজা অর্থাৎ দর্পণের উপর লম্বভাবে গেল,
যে আলোকরশ্মি লম্বভাবে দর্পণের উপর যাবে সেই আলোকরশ্মি আবার লম্বভাবে এই পথেই কিন্তু বেরিয়ে যাবে, এই পথে আলোকরশ্মিটা বেরিয়ে গেল। আবার আরেকটি আলোকরশ্মি এই পথে এসেছে, যে আলোকরশ্মিটা এই পথে এসেছে সেই আলোকরশ্মিটা কোন পথে বেরোবে না, দেখো এই আলোকরশ্মিটাকে বের করার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে একটি লম্ব টানতে হবে। তাহলে এটা প্রতিফলক যদি হয় এটা অভিলম্ব, এটা প্রতিফলক হলে এটা লম্ব, প্রতিফলকটা যদি এইরকম হয় অভিলম্ব এরকম হবে। দেখো এখানে প্রতিফলক এইরকম এইটা, তাহলে অভিলম্ব এইটা হবে, এই বরাবর অভিলম্ব হবে এই বরাবর। তো আমি এই বরাবর অভিলম্বটা টানছি, এটা হচ্ছে অভিলম্ব। তাহলে এইখানে আপতন কোণ যতটা প্রতিফলন কোণ ততটাই হবে। তাহলে সেই ক্ষেত্রে প্রতিফলিত রশ্মিটা কোন পথে বেরিয়ে যাবে, দেখো প্রতিফলিত রশ্মিটা এই পথ বরাবর কিন্তু বেরিয়ে যাবে। তাহলে দেখো এই রশ্মিটা আর এই রশ্মিটা, এই দুটো রশ্মি দুটো পথে বেরিয়ে গেল। এই রশ্মি দুটি কি কখনো মিলবে না, মিলবে না। রশ্মি দুটি বরঞ্চ মনে হচ্ছে যেন পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, অর্থাৎ মিলবে তো না, পরস্পর দূরে সরে যায়, অর্থাৎ মনে হয় যেন কোনো একটি বিন্দু থেকে অপসৃত হয়, একটি বিন্দু থেকে দূরে সরে যায়। কোন বিন্দু থেকে না, এইটাকে যদি আমি একটু পেছনের দিকে এরকম করে পেছনের দিকে একটু বর্ধিত করি, আবার এটাকেও যদি একটু পেছনের দিকে বর্ধিত করি, দেখো এই পেছন দিকে ডট ডট লাইন দিয়ে আমি যদি বর্ধিত করি, এটাকেও যদি ডট ডট লাইন দিয়ে বর্ধিত করি, তাহলে সেক্ষেত্রে কি দেখা গেল, মনে হচ্ছে যেন এই বিন্দুটা থেকে এই দুটি আলোকরশ্মি কী হচ্ছে বলো তো, বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ এই বিন্দুটা থেকে আলোকরশ্মি দুটি অপসৃত হচ্ছে। সুতরাং এটা যদি বস্তু হয় তাহলে এই যে বিন্দুটা এটা হলো বস্তুটার প্রতিবিম্ব, প্রতিবিম্ব, কেননা আয়নার ভেতরে প্রতিবিম্ব তৈরি হয়। তাহলে এটা বস্তু আর এটা হচ্ছে প্রতিবিম্ব। এখন বস্তুটার প্রতিবিম্বটা কেমন হলো না, প্রতিবিম্ব থেকে মনে হচ্ছে যেন কোনো আলোকরশ্মি পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, একটি বিন্দু থেকে অপসৃত হচ্ছে। আমরা অসৎ বিম্বের ক্ষেত্রে পড়েছি, যদি আলোকরশ্মি একটি বিন্দু থেকে অপসৃত হয় তাহলে সেক্ষেত্রে প্রতিবিম্বটা হয় অসৎ বিম্ব। অর্থাৎ সমতল দর্পণে যে গঠিত বস্তু, সেই বস্তুর প্রথম যে বৈশিষ্ট্যটা হলো, সেই বৈশিষ্ট্যটা হলো এখানে কি তৈরি হয় বলতো, অসৎ বিম্ব। অর্থাৎ সমতল দর্পণে অসৎ বিম্ব তৈরি হয়। এটা আমরা আগেও পড়েছি, আমি আরেকবার এটা বললাম যে কিভাবে অসৎ বিম্বটা তৈরি হয়, কারণ এই রশ্মিটা একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে, তাই এখানে অসৎ বিম্ব। এইবার দ্বিতীয় আরেকটা বৈশিষ্ট্য দেখো এই সমতল দর্পণে, না দেখো এখানে যে বস্তুটা আছে, এই বস্তু থেকে দর্পণের যে দূরত্ব, এখান থেকে এটার যে দূরত্ব, এই দর্পণের দূরত্ব আর এই দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্বটা দেখো একই রকম, অর্থাৎ বস্তুর দূরত্ব আর প্রতিবিম্বের দূরত্ব সমান। এটা আমরা বুঝতেও পারি। আর কী করে বুঝবো না, মনে করো যদি আয়নার সামনে আমি যদি কোনো একটা বস্তুকে রাখি, বা এই কলমটাকে আমি যদি আয়নার সামনে রাখি, একদম আয়নার সামনে, এই কলমটাকে আয়নার সামনে রাখলে কি হবে, ভিতরের কলমটা সামনে থাকবে। আবার দেখবে কলমটাকে আয়নার একদম সামনে নিয়ে যাবে, তখন মনে হবে আয়নার ভিতরের যে এই কলমটির প্রতিবিম্ব, সেই প্রতিবিম্বটাও কিন্তু সামনে চলে আসবে। এবার তুমি এই কলমটিকে আয়নায় ঠেকিয়ে দেবে, দেখবে ভিতরের যে প্রতিবিম্বটা সেটাও কিন্তু আয়নাতে ঠেকে গেছে মনে হবে। অর্থাৎ এর থেকে কি মনে হয় যে যদি আমি এই বস্তুটাকে আর একটু দূরে সরাই, তো দেখবে ভিতরে আয়নার ভিতরের কলমটা কিন্তু অনেকটা দূরে সরে যাচ্ছে। সুতরাং এই দর্পণ থেকে বস্তুর দূরত্ব, দর্পণ থেকে এটা বস্তু কলমটা, দর্পণ থেকে বস্তুর দূরত্ব আর এই দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব, অর্থাৎ যেখানে কলমটা তৈরি হয়, এই দুটি দূরত্ব হয় পরস্পর সমান। দর্পণ থেকে বস্তুর দূরত্ব আর আয়নার ভেতরের যে প্রতিবিম্বটা আছে দর্পণ থেকে, সেই প্রতিবিম্বটার দূরত্ব হয় পরস্পর সমান। তাহলে এই ক্ষেত্রে অপর একটি বৈশিষ্ট্য হলো যেটা হচ্ছে বস্তু দূরত্ব সমান প্রতিবিম্ব দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব, অর্থাৎ বস্তুর দূরত্ব আর প্রতিবিম্বের দূরত্ব কিন্তু সমান। এটা হচ্ছে সমতল দর্পণে প্রতিবিম্ব যে তৈরি হয় সেই প্রতিবিম্বের দ্বিতীয় বৈশিষ্ট্য। এবার এইখান থেকে দেখবে তোমরা ক্লাস 7 বা 8-এ, আমি যেহেতু হয়তো আলো চ্যাপ্টারটি পড়াচ্ছি ক্লাস 10, কিন্তু আমি বলেছি যে আলো চ্যাপ্টারটা একদম প্রথম থেকে আমরা সমস্ত ধারণা দেওয়ার চেষ্টা করব। তা যদি সমস্ত ধারণাগুলো এইভাবে দিই তাহলে কি দেখা যাবে, দেখো আমি এই জায়গাটাকে একটু ঠিকঠাক করে ছবিটা আঁকছি, আঁকার পরে দেখো কি দেখা যাচ্ছে। আমি মনে করছি এটা বস্তু আর এটা হচ্ছে তার প্রতিবিম্ব। তা দেখো এই বস্তুটার দূরত্ব যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে এই দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্বটাও কত হবে বলো তো, 5 সেন্টিমিটার। এইটা যতটা এটাও ততটা। আবার এই দর্পণ থেকে বস্তুটাকে যদি আরও 1 সেন্টিমিটার দূরে নিয়ে যাওয়া হয়, তাহলে 1 সেন্টিমিটার দূরে নিয়ে যায়, মনে করছি আমি এইখানে নিয়ে গেলাম বস্তুটাকে, এইরকম জায়গায় বস্তুটা চলে গেল।
তাহলে এখন দূরত্বটা কত হলো? এখন দূরত্বটা হচ্ছে এইটা, এই এতটা পরিমাণ দূরত্ব। তাহলে এইটা যতটা হবে এদিকেও ততটা হবে, অর্থাৎ সেক্ষেত্রে প্রতিবিম্বটা দেখো, প্রতিবিম্বটা এই জায়গাতে তৈরি হবে, এরকম এইখানে প্রতিবিম্বটা তৈরি হবে। অর্থাৎ এটা হলো বস্তু আর এটা হচ্ছে প্রতিবিম্ব। বোঝা গেল? এইবারে আবার এটাকে তাহলে সরালাম কতটা, 1 সেন্টিমিটার, মানে 5-এর জায়গায় এটা কত হলো বলো তো? 6। তাহলে এই যে দর্পণ, এই দর্পণ থেকে প্রতিবিম্বের যে দূরত্ব, এটা যদি দর্পণ হয় তাহলে দর্পণ থেকে প্রতিবিম্বের যে দূরত্ব, সেই প্রতিবিম্বের দূরত্বটাও কত হবে বলো তো? 6। এবার এরকম একটা ছোট প্রশ্ন থাকে যে দর্পণ থেকে যদি বস্তুর দূরত্ব 5 সেন্টিমিটার হয়, তাহলে দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব কত? দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব কত? 5 সেন্টিমিটার। আবার এরকমও প্রশ্ন থাকে বস্তু এবং প্রতিবিম্বের দূরত্ব কত? বস্তু এবং প্রতিবিম্বের দূরত্ব হলো 5 আর এখানে 5, অর্থাৎ 10 সেন্টিমিটার। বস্তু থেকে প্রতিবিম্ব পর্যন্ত দূরত্ব 10 সেন্টিমিটার। এইবার যদি এরকম বলে যে দর্পণ থেকে বস্তুর দূরত্ব 5 সেন্টিমিটার, বস্তুটিকে দর্পণ থেকে আরও 1 সেন্টিমিটার সরানো হলো, তাহলে সেক্ষেত্রে দর্পণ থেকে বস্তুর দূরত্ব কত হলো? তাহলে আমরা বলবো সেক্ষেত্রে দর্পণ থেকে বস্তুর দূরত্ব হলো, যেটা ছিল 5 সেন্টিমিটার, আরও 1 সেন্টিমিটার যদি দূরে সরে যায়, তাহলে দর্পণ থেকে বস্তুর দূরত্ব হলো 6 সেন্টিমিটার। এবার দ্বিতীয় প্রশ্ন, দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব কত? দর্পণ থেকে প্রতিবিম্বেরও দূরত্ব কত সেন্টিমিটার হবে? 6 সেন্টিমিটার। তাহলে একই দূরত্ব। আবার এটাও প্রশ্ন করে যে তাহলে বস্তু আর প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত হলো? না, বস্তু আর প্রতিবিম্বের মধ্যে দূরত্ব হলো কিন্তু 12 সেন্টিমিটার, অর্থাৎ এইদিকে 6 আর এইদিকে 6। তাহলে আমি কি করেছি? বস্তুকে 1 সেন্টিমিটার সরিয়েছি, কিন্তু দেখো বস্তু থেকে প্রতিবিম্বটা কত দূরে চলে গেল? 2 সেন্টিমিটার দূরে, কারণ এইদিকে 1 সেন্টিমিটার বাড়লো, তো এইদিকেও 1 সেন্টিমিটার বাড়লো, যার ফলে বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্বটা হলো 12 সেন্টিমিটার। এইবার এই সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের অপর একটি বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য? না, দ্বিতীয় বৈশিষ্ট্যটা হচ্ছে, আমি এখানেই দেখাচ্ছি বৈশিষ্ট্যটা, অসুবিধার কিছু নেই। অপর একটি বৈশিষ্ট্য হচ্ছে, আমি মনে করছি যে এখানে একটি বস্তুকে আমি নিয়েছি, বস্তুটা হলো এইটা, একটি অক্ষর নিয়েছি, এই যে অক্ষরটা, এইটা এ অক্ষরকে আমি নিয়েছি। এ অক্ষর দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে অক্ষরটা এ অক্ষর, আমি একটু মোটা করে লিখলাম, এই অক্ষরটা হচ্ছে এ। তাহলে এটা যদি এ অক্ষর হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখো এই এ অক্ষরটা, আমি এদিকটা একটু বড় করেছি কিন্তু ইচ্ছা করে, আবার এদিকটা ছোট করেছি, এই অক্ষরটা এদিকে কি হবে দেখো, তাহলে আমি এই অক্ষরটার প্রতিবিম্ব করবো এটা। তাই এটার যে প্রতিবিম্বটা হবে, সেই প্রতিবিম্বে দেখো এর এই বিন্দুটা এখানকে যাবে, বস্তু দূরত্ব আর প্রতিবিম্বের দূরত্ব। আবার যে এই বিন্দুটা একদম শেষের বিন্দুটা, সেই শেষের বিন্দুটা এখানে যাবে, দর্পণ থেকে বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব সমান। আবার যে এইখানে একটা বিন্দু আছে, এই দূরত্বটা কত? না, এই দূরত্বটা এইটা দর্পণ থেকে বস্তুর দূরত্ব। তাহলে দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব এইটা যতটা, এটাও ততটাই হবে। একই রকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব এইটা হবে, এইটা। ওকে, তাহলে এখানে কি হলো? এই বিন্দুটা এখানে এলো। তাহলে এবার আমি যদি ছবিটাকে কমপ্লিট করি, তাহলে ছবিটা কীরকম দেখাবে দেখো, ছবিটার এই বিন্দুটা এইটা, এই বিন্দুটা কিন্তু এইটা, অর্থাৎ এই মাঝে মাঝে রেখাটা হবে। আবার এই যে শেষের বিন্দু, সেটা এইটা, তাহলে এই মাথার থেকে এই শেষের বিন্দু পর্যন্ত রেখাটা হবে, আর এই মাঝখানে এইটাও পাওয়া যাবে। তাহলে দেখো এখন প্রতিবিম্বটা কীরকম হলো, দেখে মনে হচ্ছে যেন প্রতিবিম্বটা বাঁ দিক এবং ডান দিকটা পরস্পর উল্টে গেছে বা পাল্টে গেছে, অর্থাৎ এর বাঁ দিকটা হয়ে গেছে এই ছবিটার প্রতিবিম্বের ডান দিক, আবার বস্তুটার ডান দিকটা হয়ে গেছে প্রতিবিম্বের বাম দিক। সুতরাং সমতল দর্পণে কিন্তু প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন হয়। এটা হচ্ছে 3 নম্বর বৈশিষ্ট্য সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন। প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন হয়, অর্থাৎ পাশাপাশি পরিবর্তন। এটা আমরা দেখবে আয়নার সামনে দেখেছি, আমি যদি আয়নার সামনে দাঁড়াই, তাহলে আমরা দেখি যে আমাদের বাম হাতটা আয়নাতে ডান হাত দেখায়, আবার আমাদের ডান হাতটা আয়নাতে বাম হাত দেখায়, অর্থাৎ বাম দিকটা ডান দিক দেখায়, আবার ডান দিকটা বাম দিক দেখায়, পাশাপাশি পরিবর্তন হয়। এটাকে বলা হচ্ছে পার্শ্বীয় পরিবর্তন।
প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন হয়, এই পার্শ্বীয় পরিবর্তন কিন্তু সব বস্তুর হয় না। এবার কোন বস্তুর হয় না আমি একটু দেখা যাক। কোন বস্তুর পার্শ্বীয় পরিবর্তন হয় না, না যেসব বস্তুর বাম পাশ এবং ডান পাশ এই দুটি পাশ যেসব বস্তুর একই রকম তাদের পার্শ্বীয় পরিবর্তন হয় না। যেমন মনে করো আমি যদি লিখি এ, এই এটার দেখো বাম দিক এবং ডান দিকটা একই রকম, তাহলে এর কোনো পার্শ্বীয় পরিবর্তন হবে না, বাঁ দিক ডান দিক একই রকম। কিন্তু যদি বি লিখি, দেখো বি এর বাম দিক ডান দিক আলাদা, ডান দিকটা এই মাঝখানে যদি আমি একটা লাইন দিই, মাঝখানে যদি আমি একটা এরকম করে একটা লাইন দিই, তাহলে দেখো এই লাইনের ডান দিকটা আলাদা, বাম দিকটা আলাদা, তাহলে এর পার্শ্বীয় পরিবর্তন হবে। আবার যদি সি লিখি, সি তারও যদি এরকম করে লাইন দিই, তাহলে দেখো ডান দিক বাঁ দিক আলাদা, সি এরও পার্শ্বীয় পরিবর্তন হবে। একই রকমভাবে ডি এরও হবে, ই এরও হবে, এফ এরও হবে, জি এরও হবে। কিন্তু যখন আমি লিখবো এইচ, এইচের কিন্তু পার্শ্বীয় পরিবর্তন হবে না। কারণ দেখো এখান থেকে যদি আমি ডট ডট লাইনটা দিই, অর্থাৎ মাঝখানে যদি আমি ভাগ করি, তাহলে এর ডান দিক আর এর বাঁ দিক একই রকম, তাহলে সেক্ষেত্রে এইচের কোনো পার্শ্বীয় পরিবর্তন হবে না। এরকম কতগুলি অক্ষর আছে, যেমন এ আছে, এইচ আছে, ও আছে, এম আছে, এক্স আছে, এরকম কতগুলি অক্ষর যাদের কোনো পার্শ্বীয় পরিবর্তন হয় না। এই রকমের বস্তু যাদের বাম দিক এবং ডান দিকটা সমান, সেই রকমের বস্তুকে আমরা বলি প্রতিসম বস্তু। এই প্রতিসম বস্তুর পার্শ্বীয় পরিবর্তন হয় না, কেননা এদের বাঁ দিক ডান দিক সমান, কিন্তু বাকি সমস্ত বস্তুর পার্শ্বীয় পরিবর্তন হয়। ওকে, তাহলে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের এই তিনটি বৈশিষ্ট্য। প্রথম কথা, প্রতিবিম্বটি অসৎ হবে, প্রতিবিম্বের ক্ষেত্রে বস্তু দূরত্ব এবং প্রতিবিম্বের দূরত্ব সমান হবে, আর প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন হবে। এইবার তাই যদি হয়, একটা ছোট প্রশ্ন আসে, সেক্ষেত্রে হচ্ছে যে অ্যাম্বুলেন্স, অর্থাৎ যে গাড়িতে রোগী বহন করে নিয়ে যায়, সেই অ্যাম্বুলেন্সের গাড়ির সামনে অ্যাম্বুলেন্স কথাটা লেখা থাকে, কিন্তু উল্টো করে লেখা থাকে। কীরকম লেখা থাকে দেখো, আমি এখানে লেখাটা দেখাচ্ছি। লেখাটা দেখো থাকে এইরকম, এইরকম থাকে অ্যাম্বুলেন্স লেখাটা, এইভাবে থাকে। এইটা, এটা ই, এটা সি, তাই তো, এটা এন, এন, এটা এ, এটা এল, এটা ইউ, এটা হলো বি, এইটা এম, এটা এ। এইভাবে লেখা থাকে উল্টো করে, যার ফলে কি হয়, এই লেখাটিকে তুমি যদি আয়নাতে দেখো, তাহলে দেখবে একদম পরিষ্কার সোজাভাবে অ্যাম্বুলেন্স কথাটি দেখা যাবে। এটা কেন লেখা থাকে? অ্যাম্বুলেন্স গাড়ির সামনে এটা লেখা থাকে, তার কারণ অ্যাম্বুলেন্সের সামনে যে গাড়ি যাবে, সেই গাড়ির সামনের যে আয়না, সে আয়নাতে দেখবে যে তার সামনে একটি গাড়ি আসছে, সেই গাড়িতে পরিষ্কারভাবে অ্যাম্বুলেন্স কথাটি লেখা আছে, এবং সেই লেখাটিও যেহেতু সে তার আয়নাতে দেখবে, সামনের আয়নাতে, আয়নাতে কিন্তু এই লেখাটিকে সোজাভাবে দেখাবে। অর্থাৎ অ্যাম্বুলেন্স যেটি উল্টো করে লেখা ছিল অ্যাম্বুলেন্স গাড়িটার উপরে, সেই লেখাটিকে যখন আয়নাতে দেখবে সামনের গাড়ির চালক, সে তখন অ্যাম্বুলেন্স কথাটিকে সোজাভাবে দেখতে পাবে, আর এই সোজাভাবে দেখলে সে অ্যাম্বুলেন্স গাড়ির জন্য পথ ছেড়ে দেবে। এই কারণের জন্যে অ্যাম্বুলেন্স গাড়িতে এই অ্যাম্বুলেন্স কথাটি উল্টো করে এইভাবে লেখা থাকে। বোঝা গেল?